নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল। গল্পের আঙিনায় আমরা শুনছি শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়। আজকে শুনব অন্তিম পর্ব। ট্যাক্সিতে বসে ব্যথা কমাতে দু হাতে ঘাড় ডলছি এবং বোঝার চেষ্টা করছি পরিস্থিতি। কায়েসের লোকেরা যেই মাত্র বুঝতে পারবে তাদের বোকা বানানো হয়েছে, অমনি আমাকে ধরতে আসবে তারা। তাদের সঙ্গে আমার পারার কথা নয়, কাজেই আমাকে নিতে হবে পুলিশি প্রোটেকশন। সেটা আমি না চাইতেই পাচ্ছি। তৈমুর আর জাহান আমাকে একবার দেখতে পেলে হয় আঠার মতো লেগে থাকবে। এখন আর ওদেরকে খসাবার কোনো ইচ্ছে আমার নেই। ওরা আমার ওপর নজর রাখলে কাদেরুল কায়েসের লোকজন মেজবা আর ফেরেশ আমার ধারে কাছে ঘেঁষতে সাহস পাবে না। ইম্পেরিয়াল রেস্তোরাঁর সামনে পৌঁছতেই নীল টয়োটা দেখতে পেলাম। ভেতরে বসে আছে তৈমুর। এখনও টলছি। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে নিজের গাড়িতে গিয়ে উঠলাম। নিজের ফ্ল্যাটে ফিরছি। খানিক পরপর পিছন দিকটা দেখে নিচ্ছি। আমি বিরক্ত নই, বরং খুশি। ব্লু টয়োটা আসছে পিছু পিছু। ফ্ল্যাটে ঢুকে প্রথমে প্রতিটি কামরা আর বাথরুম চেক করলাম। ঠকেছে এটা ধরতে পেরে ইতিমধ্যে এখানে পৌঁছে যেতে পারে কায়েসের লোকজন। তবে না, আপাতত আমি নিরাপদ। যে প্রশ্নটা আমাকে হতভম্ব করে তুলল, এর মধ্যে কাদেরুল কায়েস কেন জড়াচ্ছেন? এসআই মালিক না বললে আমি কিছু সন্দেহই করতাম না। কতদিন ধরে আমার পিছু নিয়েছে ওরা? আমার মন জুম্মান কাজীকে খুঁজে নিল। তার প্রচুর টাকা আছে। কাদেরুল কায়েসকে ভাড়া করা তার জন্য কোনো ব্যাপারই নয়। ফিল্মে যদি তার স্ত্রী থেকে থাকেন তাহলে তার সাহায্য দরকার হবে, আর তখন তার ভাড়া করা লোক হবেন কায়েস। অন্ধকার ঘরে পায়চারি করছি। আমি নিশ্চিত সব রহস্যের চাবি লুকানো আছে ওই ফিল্মে, যেটা এই মুহূর্তে মিশা সারোয়ারের কাছে আছে। কিন্তু সত্যি ওটা তার কাছে পৌঁছেছে তো? আমার কৌশল কাদেরুল কায়েস আন্দাজ করে নিয়ে ব্যাংকের বাহকের কাছ থেকে খামটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করে থাকলে? ফোন করলাম সারোয়ারকে। আবার ঘুম ভাঙানোয় খুবই বিরক্ত হলেন, তবে জানালেন ব্যাংক থেকে লোক এসে দিয়ে গেছে খামটা। পরদিন সকালে পেছনে নীল টয়োটা নিয়ে অফিসে গেলাম। পেছনে দুজন পুলিশ লেগে থাকায় নিরাপদ বোধ করছি। কাদেরুল কায়েসের লোকজনকে কিছু করার জায়গা দেবে না ওরা। অফিসে গিয়ে শুনলাম কাজল লাঞ্চের পর অফিস করবে। আজহারকে ফোন করে জানলাম কাল রাতে আমি তার স্টুডিওতে যেতে পারিনি, ওটা এখন আমার দরকার, পাঠানো সম্ভব কিনা। বলল কোনো ব্যাপার না। বললাম এমনভাবে প্যাকেট করতে হবে যাতে দেখে মনে না হয় ভেতরে একটা প্রজেক্টর আছে। ব্যাপারটা গোপন রাখতে চাইছি। তারপর ফোন করলাম সারোয়ারকে। খামটা নিয়ে আসুন প্লিজ, ব্যাগে ভরে আনবেন, কেউ যেন দেখতে না পায়। আগেই বলেছি ডিনামাইট। আশা আর অপেক্ষা করা ছাড়া এখন কিছুই করার নেই আমার। 100 ইমেল পড়তে হবে। করণিক মেয়েটাকে ডেকে বললাম হাতের কাজ শেষ হলে আমার হয়ে কাজলকে একটা ফোন দিও। মাত্র 20টা ইমেলের জবাব দিয়েছি। কাজলের ফোন পেলাম। কাজল, এখন কেমন আছো তুমি? আমি এখন ভালো সমীর ভাই। অফিসকে আমি জানিয়েছি আপনাকে যেন বলা হয় লাঞ্চের পর আসতে পারবো আমি। এখনও সামান্য ক্লান্ত বোধ করছি, তবে সারভাইভ করে যাব। পুরোপুরি সুস্থ না হলে আসার দরকার নেই। না না, আমি আসছি। নিজেকে ধরে রাখতে পারলাম না। বললাম তোমাকে
আমি মিস করছি। ধন্যবাদ, আমি আসছি। লাইন কেটে গেল। আমার বুড়ো বাপ আমাকে ঝুলে থাকতে বলে গেছে। ওর তরফ থেকে আমি কোনো উৎসাহ পাচ্ছি না, কিন্তু তবু ওকে আমি ভালোবাসি, ওকে আমার দরকার, আর তাই আমাকে ঝুলে থাকতে হবে। কাজ ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার আর তৈমুর নয়, জাহানকে দেখতে পেলাম। নিউজ স্ট্যান্ডে দাঁড়িয়ে পত্রিকা পড়ছে। তার উপস্থিতি স্বস্তিকর। ওরা ওখানে যতক্ষণ থাকবে, কায়েসের লোকজন ততক্ষণ আমার কাছে আসবে না। তৈমুর সম্ভবত লবির ওপর চোখ রাখছে। পিয়ন ঢুকল কামরায়। স্যার, আপনার নামে একটা পার্সেল পৌঁছেছে। প্রজেক্টর পেয়ে গেছি, ওটা ক্লজেটে তুলে রাখলাম। একটু পর ভেতরে পা রাখলেন মিশা সরওয়ার। আমার ডেস্কে এনভেলপটা রাখলেন। কি এটা সমীর ভাই, আপনি এত উত্তেজিত কেন? আপাতত কোনো মন্তব্য নেই সরওয়ার। সাংসদের আর্টিকেল কেমন এগোচ্ছে? কাল শেষ হয়ে যাবে। খামটার দিকে আর চোখে একবার তাকালেন, তারপর চোখে প্রশ্ন নিয়ে তাকালেন আমার দিকে। ঠিক আছে, আমি আমার কাজ করি গে। আবার ধন্যবাদ। ঘড়ি দেখলাম, আর আধ ঘন্টা পর লাঞ্চ, অফিস খালি হয়ে যাবে। খামটা ডেস্কের দেরাজে রেখে দিলাম। কাজ নিয়ে বসেছি ঠিকই, কিন্তু মন লাগাতে পারছি না। বুক ধরফর করছে, শরীর ঘামছে। আর মিনিট পরই সত্যটা আমি জানতে পারবো, যদি রুমানা আমাকে ভুয়া কিছু বেচে না থাকে। এরকম আশঙ্কা সবসময় থাকে। তবে না, ওই সময় রুমানার চোখে যে ভাষা আমি দেখেছি, সেখানে সততা আর আন্তরিকতার কোনো অভাব ছিল না। 12:30, অফিস খালি হয়ে গেল। অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দিলাম। কেউ ফিরে আসার আগে 1 ঘন্টা সময় পাবো হাতে। নিজের অফিস কামরায় ঢুকে ক্লজেট থেকে প্রজেক্টর বের করে ডেস্কের ওপর রাখলাম। উল্টো দিকে সাদা খালি দেয়াল। প্রতিটি জানলার পর্দা টেনে দিলাম। প্রজেক্টরের প্লাগ ঢোকালাম সকেটে। ডেস্কের পেছনে চেয়ারে বসতে যাচ্ছি, লাল টেলিফোন বেজে ওঠায় ধক করে উঠল বুক। দীর্ঘ 1 মুহূর্ত ইতস্তত করলাম, তারপর রিসিভার তুললাম। মিস্টার সমীর। মিস্টার সাদিক মাহমুদ লাইনে। আমার চিবুক থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সমীর, এখানে চলে আসুন, একসঙ্গে লাঞ্চ করব। আমি সত্যিকার কিছু গরল পেয়েছি। গরল সাংসদ শামসুবিল্লাহকে পুরো নীল করে দেবে। ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই। প্রজেক্টরের দিকে তাকিয়ে বসে আছি আমি। আপনি লাইনে সমীর? সরাসরি বাড়ি ধারায় চলে আসুন। এখানে আজ আমরা ওয়ার্কিং লাঞ্চ সারব। নিজের গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আমি যেতে পারবো না মাহমুদ ভাই। কাজল অসুস্থ হয়ে বাড়িতে, বাকি সবাই লাঞ্চে গেছে। বেশ তো, তালা লাগিয়ে দিন, অফিস কোথাও পালাবে না। চলে আসুন এখানে, বলে যোগাযোগ কেটে দিলেন। আর যাই করি, এটা আমি করব না। প্রজেক্টর চালু করলাম। সাদা দেয়ালে ছবি ফুটতে ফোকাস অ্যাডজাস্ট করলাম। একটা আইল দেখতে পাচ্ছি, দুপাশে মুদি আর মনোহারী জিনিসের প্যাকেট ধরে ধরে সাজানো। র্যাকের গায়ে লেখা বিস্ময় বিপণী। স্পষ্ট পরিচ্ছন্ন ছবি। কিছু কিছু ক্যানের গায়ে ছাপা খুদে হরফও পড়তে পারছি। আশেপাশে কোথাও খদ্দের না থাকায় ধাঁধায় পড়ে গেলাম আমি। কয়েক মুহূর্ত পর ক্যামেরা দিক বদল করল। ঝুলন্ত একটা ঘড়ি দেখতে পেলাম, তাতে সময় দেখাচ্ছে 9:03।
দোকান মাত্র খোলা হয়েছে। এবার ছবি আসছে সারি সারি বিভিন্ন আকৃতির বোতলের, হুইস্কি, ব্র্যান্ডি, জিন, ভদকা। তারপর এক কোণ থেকে কার্টেন ঠেলে এগিয়ে আসতে দেখা গেল এক তরুণীকে। হাঁটার সময় ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাচ্ছে তরুণী, যেন নিশ্চিত হয়ে নিচ্ছে কেউ তাকে লক্ষ্য করছে কিনা। হুইস্কি সেকশনে থামল, তারপর চোখ তুলে লুকানো ক্যামেরার দিকে পূর্ণ দৃষ্টিতে একবার তাকালো। আমার হৃৎপিণ্ড তাল হারালো, নিজের হাঁপিয়ে ওঠার শব্দ পেলাম। তরুণী আর কেউ নয়, আমি যাকে ভালোবাসি সেই কাজল। আমার হাত মুঠো হয়ে গেছে, তালুতে পেরেকের মতো পিচ্ছে নখগুলো। আইল বরাবর তাকাচ্ছে কাজল, চোখে মুখে প্রত্যাশা। মুখের এরকম ভাব খুব কমই দেখা যায়, কিন্তু জিনিসটা আগে আমার দেখা আছে বলে চিনতে অসুবিধা হলো না। ওটা একজন প্রেমিকার চেহারা, যখন সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করে। তারপর ছবিটায় একজন পুরুষ চলে এলো, লম্বা, সে চওড়াও, শক্ত সামর্থ্য, স্যুট পরে আছে। তার চওড়া পিঠ ভয় পাবার মত পরিচিত লাগছে। হাত বাড়িয়ে কাজলকে ধরল সে, কাজলও ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ওরা পরস্পরকে এমন ভঙ্গিতে চুমো খাচ্ছে, ওভাবে শুধু ক্ষুধার্ত লাভাররাই খেতে পারে। এত সংক্ষিপ্ত, অথচ মনে হলো আমার হৃৎপিণ্ডে ছুরি মারল কেউ। তারপর পিছিয়ে গেল পুরুষটা, ইঙ্গিতে সতর্ক করে দিল কাজলকে। আর তখন আমি তার মুখ দেখতে পেলাম। ইনি সাদিক মাহমুদ। টেলিফোন বাজছে। কাঁপা হাত বাড়িয়ে প্রজেক্টর বন্ধ করে দিলাম, তারপর রিসিভার তুললাম। মিস্টার সমীর। সাদিক মাহমুদের সেক্রেটারির কঠিন গলা চিনতে পারলাম আমি। মিস্টার মাহমুদ আপনার জন্য অপেক্ষা করছেন। তাকে বলুন আমি আটকে গেছি। স্যার ব্যাপারটা পছন্দ করবেন না মিস্টার সমীর। আমি দুঃখিত বলে রিসিভার রেখে দিলাম। ফিল্মটা ক্যাসেটে গুটিয়ে রাখলাম, বের করলাম প্রজেক্টর থেকে, প্লাগ খুললাম, তারপর যান্ত্রিক পুতুলের মতো প্রজেক্টর তুলে রাখলাম ক্লজেটে। ক্যাসেট ভরলাম পকেটে, এক এক করে জানলার পর্দা সরাচ্ছি। কাজটা শেষ করতে পারিনি, আবার ফোন এলো। এবার সাদিক মাহমুদ নিজে কথা বলছেন, তার গলায় রাগ। কি ঘটছে বলবেন আমাকে? আমি এখানে অপেক্ষা করছি, আপনি আমাকে লাঞ্চ খেতে দেরি করিয়ে দিচ্ছেন। দেখলাম লোকটাকে আমি ঘৃণা করছি। তাঁর সঙ্গে বসে খাওয়ার চিন্তা, এমনকি তাঁর দিকে তাকানোর চিন্তাও আমার মধ্যে বমির ভাব এনে দিচ্ছে। কাজল তাকে ভালোবাসে জেনে। আমার সঙ্গে একজন ক্লায়েন্ট রয়েছেন মিস্টার মাহমুদ, কাট কাট গলায় বললাম। তাকে ফেলে আমার যাওয়া চলে না। কে তিনি? মিস্টার রণবীর ধাওয়ান, হিন্দ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ। ওরা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনদাতা। একটু বিরতি, তারপর সাদিক মাহমুদ বললেন, বেশ ঠিক আছে, হে কথা আপনি আমাকে আগে বলেননি কেন? ঠিক আছে, সাংসদ বিল্লার অপকর্ম সম্পর্কে তথ্যগুলো আমি এখনই আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। পড়া শেষ করে আজ রাতে আমার বাড়িতে ডিনার খেতে চলে আসুন, ওটা নিয়ে আমরা আলাপ করব, কেমন? ওটা পড়ে আপনাকে আমি টেলিফোন করব মিস্টার মাহমুদ। আজ রাতে অনেক দিন আগে ঠিক করা একটা ডেট আছে আমার। এবং বিন্দু মাত্র তোয়াক্কা না করে লাইন কেটে দিলাম। সাদা দেয়ালের দিকে তাকিয়ে আছি, যে দেয়ালে আমি সাদিক মাহমুদ আর কাজলকে আলিঙ্গন করতে দেখেছি। সে
আর ও। ওরা যে পরস্পরকে ভালোবাসে সেটা পরিষ্কার। এই ছবি দেখার সময় রাহাত যতনের চোখ দুটো নিশ্চয় লোভে চকচক করে উঠেছিল। সাদিক মাহমুদ, ভিভিআইপি, যিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা আর স্কুল কলেজ তৈরি করেছেন, যিনি দুর্নীতিপরায়ণ লোকজনকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন, প্রেসিডেন্টের সঙ্গে যার ব্যক্তিগত সম্পর্ক, তিনি একটা সেলফ সার্ভিস স্টোরের ক্যামেরায় ধরা পড়েছেন তার চতুর্থ সেক্রেটারিকে চুমো খাওয়ারত অবস্থায়। এতে বিস্মিত হবার কিচ্ছু নেই যে রুমানাকে যতন বলেছিল এই ফিল্ম থেকে কোটি টাকা কামানো যাবে। এখন এই ফিল্ম যদি সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, সাদিক মাহমুদ শেষ। ওখানে বসে এখনো কাঁপছি। চাকরির প্রস্তাব গ্রহণ করার সময় তার বলা কথাগুলো মনে পড়ে গেল। একটা কথা, আপনি অসততা আর দুর্নীতির বিরুদ্ধে আক্রমণে যাচ্ছেন। মনে রাখবেন, কাচের পাত্রে আপনি একটা গোল্ড ফিশ। খুব সাবধান, কাউকে কোনো সুযোগ দেবেন না পাল্টা আঘাত করার। গোল্ড ফিশের কোথাও পালানোর জায়গা নেই, কথাটা মনে রাখবেন। আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখি। আমি একজন সমাজসেবক। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন সমালোচনা করতে না পারে। কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবেন না। বুঝতে পারছেন তো? গাড়ি চালাবার সময় স্পিড লিমিট মেনে চলবেন। মুখে যেন মদের গন্ধ না থাকে। আপনার একটা সুন্দর দাম্পত্য জীবন আছে, ওটাকে ওরকমই থাকতে দিন। কোনো ঋণ নয়, প্রতিপক্ষ অভিযোগ করতে পারে এমন কিছুই নয়। আপনি বেচাল চলবেন, প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া হইচই বাঁধিয়ে দেবে। আপনার জন্য এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে শক্তিশালী শত্রুর অভাব নেই। ওরে শালা, নিজেকে যুধিষ্ঠির প্রমাণ করতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। তোমার সাম্রাজ্য কিভাবে গুঁড়িয়ে দিতে হয় আমার তা ভালো করেই জানা আছে। দরজায় নখ হতে বাধা পড়ল চিন্তায়। চেহারা থেকে রাগ মুছে অফিসে ঢোকার দরজা খুলে দিয়ে এলাম। ব্যস্ত আছি বলে এবার বন্ধ করলাম নিজের কামরার দরজা। ডেস্কে বসলাম। নক করায় আমার চিন্তাধারায় পরিবর্তন এসেছে। নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কাজল না হয়ে যদি অন্য কেউ হতো, আমি কি এরকম রিয়াক্ট করতাম? না। ভাবছি, এক মেয়ের সঙ্গে এক ছেলের পরিচয় হলো, একটা রাসায়নিক প্রতিক্রিয়া ঘটল এবং হঠাৎ করে তারা পরস্পরের প্রেমে পড়ে গেল। এতে কি দুজনের কাউকে দোষ দেওয়া যায়? এটা বুঝতে আমার কয়েক মাস লেগে গেছে যে কাজলই হলো সেই মেয়ে যাকে আমি নিজের জীবনে চেয়েছি। আমার রসায়ন নিশির দ্বারা দূষিত হয়েছিল। আমি নিশিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু নিজের স্ত্রী মনিয়াকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা সাদিক মাহমুদের নেই। মনিয়া এমন এক নারী, নিজের যা আছে সেটা রক্ষা করতে দাঁত, নখ, কোনোই, হাঁটুকে অস্ত্র বানিয়ে লড়াই করবেন। সাদিক মাহমুদের এও জানা আছে, মনিয়ার দুই ভাই সামরিক বাহিনীর খুব উঁচু পদে আছেন এবং এক ভাই বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। ডিভোর্স দেওয়া যেহেতু সম্ভব নয়, গোপনে কাজলের সঙ্গ পাওয়ার জন্য তাই তাকে এমন উদ্ভট জায়গা বেছে নিতে হয়েছে। কারণ অন্য কোথাও গেলে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে না। বিখ্যাত হবার এই এক বিপদ, যেখানেই তিনি যাবেন সবাই তাকে চিনবে। শুধু দ্রুত একটা চুমো খাবার জন্য আল্লাহই জানেন আরও কত উদ্ভট জায়গায় যেতে হয়েছে ওদেরকে, এবং শুধু তাঁর পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখার স্বার্থে দুজন মূল্যহীন ব্যক্তিকে খুন হতে হয়েছে। কে ওদেরকে খুন করল?
অবশ্যই সাদিক মাহমুদ নন। আপনার যখন সাদিক মাহমুদের মতো সীমাহীন টাকা থাকে, তখন একজন পেশাদার অস্ত্রবাজকে ভাড়া করা কোনো সমস্যাই নয়। সাদিক মাহমুদের সমস্ত নোংরা কাজ করে দেয় তুষার। খুনি সম্ভবত তাকে দিয়েই ভাড়া করা হয়েছিল, বাড়িতে ঢুকে যতনকে গুলি করার জন্য। চিন্তা থামালাম। উপলব্ধি করলাম আমি আমার কল্পনার লাগাম ছেড়ে দিয়েছি। যতন আর রুমানা খুন হয়েছে আমার পিস্তল দিয়ে, কিন্তু একজন পেশাদার খুনি নিজের অস্ত্র ব্যবহার করত। অর্থাৎ এরকম সম্ভাবনা খুবই কম ওদের দুজনকে ভাড়া করা খুনিকে দিয়ে খুন করা হয়েছে। তাহলে কে খুন করল? আমি আমার গরম মুখে হাত চেপে ধরলাম। আমার কি আসে যায়? জিজ্ঞেস করলাম নিজেকে। একজন ব্ল্যাকমেলার আর একজন মাতাল বেশ্যা মারা গেলে আমি কেন কাতর হতে চাই? তবে কাজল সাদিক মাহমুদের রক্ষিতা হলে আমার লাগবে। ধাক্কা আর ব্যথা দুটোর কোনোটাই এখনও আমি কাটিয়ে উঠতে পারিনি। ও বলেছে আজ বিকেলে অফিসে আসবে। ওর মুখোমুখি হবার অবস্থায় নেই আমি। ও যদি আসে, জানি এই অফিসে আমি থাকতে পারবো না। আমাকে সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার নতুন একটা সিম থেকে কাজলকে ফোন করলাম। সঙ্গে সঙ্গে রিসিভ করলো। আমি সমীর বললাম। প্লিজ আজ তুমি অফিসে এসো না কাজল। কিন্তু আমি তো বেরিয়ে পড়েছি সমীর ভাই। ওর গলা আমার কানে নিচু আর অস্থির লাগলো। প্লিজ তুমি বাড়িতে থাকো, অফিসে তোমার কোনো কাজ নেই আজ, কাল এসো। দীর্ঘ বিরতি। তারপর কাজল বলল, বেশ ঠিক আছে। লাইন কেটে দিলাম। কাজলের সহকারিনী ঘরে ঢুকল, হাতে সিল করা একটা এনভেলাপ। সাদিক মাহমুদ পাঠিয়েছেন। কাজল কাল থেকে অফিস করবে বললাম তাকে। সে চলে যাবার পর এনভেলাপটা আমার ইন্ট্রের দিকে ছুঁড়ে দিলাম। গণতদন্ত এখন আমার কাছে এমন এক প্রহসন, কোনো আগ্রহ বোধ করছি না। প্যাড টেনে নিয়ে তাতে আমি লিখলাম, সাদিক মাহমুদ, আমি আর আপনার কাজ করতে পারবো না। এই চিঠিকে আজ থেকে আমার রিজাইন বলে ধরে নিন। পরবর্তী সংখ্যার জন্য প্রচুর লেখা তৈরি করা আছে। আপনার কাগজের সম্পাদকীয় স্টাফ এই সাময়িক সহজেই বের করতে পারবে। মনে পড়ে আপনি একবার বলেছিলেন গোল্ড ফিশের কোথাও পালাবার জায়গা থাকে না। ভাবছি এখন গোল্ড ফিশ কি করবে? শান্ত সমীর। কাগজটা খামে ভরে সিল করলাম। তারপর তাতে লিখলাম, গোপন এবং ব্যক্তিগত। কাজলের সহকারিণীকে ডেকে বললাম, খামটা কাউকে দিয়ে পৌঁছে দিতে হবে বাড়িধারায়, সাদেকুল টাওয়ারে, সরাসরি সাদিক মাহমুদের হাতে। তারপর বললাম, আমি এখন কারো ফোন ধরব না, কোনো ভিজিটারও অ্যালাউ করব না। আমি চাই না কেউ আমাকে ডিস্টার্ব করুক। কেউ খোঁজ করলে বলবে আমি চলে গেছি, কাল পাওয়া যাবে। বড় বড় হয়ে উঠল মেয়েটার চোখ। এটা মিস্টার সাদিক মাহমুদের বেলাও প্রযোজ্য। তিনি ফোন করলেও আমি নেই। মেয়েটা ঘাড় কাত করে বেরিয়ে যেতে কামরায় তালা লাগিয়ে দিলাম। 2 ঘন্টা ব্যয় করলাম ডেস্ক পরিষ্কার করতে। আগামী সংখ্যার কাজ একপাশে গুছিয়ে রেখে যাচ্ছি। মাঝে মধ্যে শুনতে পাচ্ছি করণিক মেয়েটা ফোন ধরছে। মেয়েটার কি হবে জানি না। নিজেকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। ব্যাংকে আমার টাকা আছে। নিশি নামের সমস্যা থেকে আমি এখন মুক্ত। চট্টগ্রামে ফিরে যেতে পারি। নতুন করে ফ্রিল্যান্স হিসেবে কাজ শুরু করতে পারি, কলাম লেখা। 6টার দিকে শেষ হলো আমার কাজ। ঢাকার নামকরা কোনো সাংবাদিক গণতদন্তের দায়িত্ব নেবেন। তবে তার মানে এই নয় যে পত্রিকাটি টিকে যাবে।
আমি চাইব যেন না টেকে। আমার ফুলে ওঠা ব্রিফকেস নিয়ে কামরা থেকে বেরোচ্ছি। কাজলের সহকারিণীকে বিভ্রান্ত দেখাচ্ছে। মিস্টার সমীর, মিস্টার মাহমুদ দুবার আপনার খোঁজ করেছেন। তা নিয়ে অস্থির হয়েও না, অফিস বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাও। এই সময় ফোন বাজল। আমি দরজা খুলেছি করিডোরে বেরোবো বলে। রিসিভার তুলল মেয়েটা। মিস্টার সমীর, মিস্টার মাহমুদ। আমি এখনো বাইরে বলে নিজের পথে রওনা হয়ে গেলাম। ফ্ল্যাটে ফেরার পর প্ল্যান করছি, এখন তুই কোথায় পালাবি শান্ত? প্রাইভেট এয়ারলাইন্সের মিডনাইট ফ্লাইটেও চট্টগ্রামে যাওয়া যায়। জিনিসপত্র গুছিয়ে নিয়ে বরং রাজধানী ছেড়ে চলেই যাই। যাব যখন, আজই নয় কেন? এখানে আর আমার থাকা কেন? কার অপেক্ষায়, কিসের আশায় বলো শান্ত? আমি শুধু একবার আমার পুরনো জায়গায় পৌঁছতে পারলে হয়। ঠিকই আবার সব মানিয়ে নেব। অ্যাপার্টমেন্টের ভাড়া, ব্যক্তিগত জিনিসপত্র, এসব পরে ঠিক করা যাবে। ঢাকা শহর আমাকে শ্বাসকষ্টে ভোগাচ্ছে। ভিউ মিরারে তাকাতে দেখলাম নীল টয়োটা ঠিকই আমার পিছু পিছু আসছে। গ্রাহ্য করছি না। আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে দেখলে পুলিশ দুজনের কী প্রতিক্রিয়া হবে কে জানে। ওরা তো আর বুঝতে পারবে না আমি পত্রিকার কোনো কাজে কোথাও যাচ্ছি কি না। পার্কিং লটে গাড়ি রেখে নিজের ফ্ল্যাটে উঠলাম। সামনের দরজা খুলে ভেতরে ঢুকলাম। প্যাসেজে পা রাখতেই দেখতে পেলাম আমার ড্রয়িং রুমের দরজা সামান্য খোলা, ভেতরে আলো জ্বলছে। মিশা সারওয়ারের পিস্তল এখনও আমার সঙ্গে। ব্রিফকেস মেঝেতে নামিয়ে রেখে অস্ত্রটা হাতে নিলাম। তারপর কবাটে প্রচণ্ড লাথি মেরে দরজা খুললাম। দাঁড়িয়ে আছি দোরগোড়ায়। আমি কাদেরুল কায়েসের চরদের দেখতে পাবো বলে আশা করেছিলাম, কিন্তু তার বদলে দেখতে পাচ্ছি চেহারা হয়েছে সাক্ষাৎ পেতনির মতো। কাজলকে। ধীরে ধীরে নিচু করলাম পিস্তল ধরা হাত। ওর দিকে তাকিয়ে আছি। মাথায় একটা চিন্তা এলো। এই একই চিন্তা আমার মাথায় এসেছিল শ্যানেল নাম্বার 5 শিশিটা নিশির সামনে রাখার সময়। আমি কি সত্যি এই মেয়েটিকেই ভালোবেসেছিলাম? ওর দিকে আমি তাকিয়েই আছি, আর আমার এই তাকিয়ে থাকার সময়ই ভালোবাসার ভঙ্গুর আলোটা মিট মিট করতে করতে দপ করে নিভে গেল। আমি এক অচেনা মেয়ের মুখের সামনে দাঁড়িয়ে আছি। সে মুখ সাদা, শক্ত এবং হয়তো বিপজ্জনকও। ওর মুখ থেকে চোখ সরিয়ে কামরার চারদিকে তাকালাম। পুরো কামরা তছনছ করা হয়েছে। উন্মত্ত ব্যস্ততার সঙ্গে লুকোনোর সম্ভাব্য প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়েছে কাজল। এমনকি চেয়ার আর সোফার কুশনও ছেড়ে ফেলা হয়েছে। খালি করা হয়েছে প্রতিটি দেরাজ। বেডরুমে ঢুকে দেখি সেখানেও একই অবস্থা। ফিরে এলাম ড্রয়িং রুমে। এখনও অটল দাঁড়িয়ে আছে কাজল। দেয়ালে পিঠ, চোখ দুটো একজোড়া জ্বলন্ত কয়লা। তুষারাবিদ তোমাকে এক হাত নেবে, শান্ত গলায় বললাম আমি। তোমার বিরুদ্ধে মামলাও করতে পারে। ওটা কোথায় জিজ্ঞেস করল কাজল, গলা খসখসে। জানতে চাইলাম, যতনকে গুলি করার সময় তোমাকে কি এরকম দেখাচ্ছিল? তাকেও তুমি জিজ্ঞেস করেছিলে ওটা কোথায়? তোমাকে কি এরকম দেখাচ্ছিল যখন তুমি ওই বোকা মাতাল বেশ্যাটাকে গুলি করলে? ডান হাত তুলল কাজল। দেখলাম ওর কাছে পিস্তল রয়েছে। আমাকে বলুন, তা না হলে আপনাকে আমি গুলি করব। কোথায় ওটা? পিস্তলটার দিকে তাকালাম।
ওটা আমার পিস্তল। আর সেই গল্প, আবর্জনা ভর্তি বস্তার ভেতর অস্ত্রটা গুঁজে রেখে আসা, নিজের কাছে রেখে দিয়েছিল। তারপর ওটা দিয়ে আবার খুন করেছে। ওর দিকে তাকিয়ে আছি। আমি নিশ্চিত এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত। ভারসাম্য ঠিক নেই, অথচ ওকে আমার এতটুকু ভয় করছে না। আমি শুধু ওকে হারিয়ে ফেলে অসুস্থ, আরও অসুস্থ শেষ স্বপ্নটা ভেঙে যাওয়ায়। ওই লোকের সঙ্গ একঘেয়ে লাগবে ওর, তখন আমরা দুজনে এক হব। পকেট থেকে ফিল্ম ক্যাসেটটা বের করে ওর দিকে বাড়িয়ে ধরলাম। এই নাও কাজল, তুমি আমাকে সব কথা জানাওনি কেন? এক চুল নড়ল না, হাতের পিস্তল আমার দিকে তাক করা। তারপর ওর বুনো দৃষ্টি আমার থেকে সরে ক্যাসেটের দিকে গেল। ওটা দেখতে পেয়ে বমি করার সময় মানুষ যেরকম বিষম খায়, সেরকম আওয়াজের সঙ্গে জিজ্ঞেস করল, সত্যি? রোজি রুমানা এটা আমাকে 50,000 টাকায় বেচেছিল। ধরো, নাও এটা। ওর হাত থেকে খসে পড়ল পিস্তল। এগিয়ে এলো, ছোঁ দিয়ে ক্যাসেটটা নিল, চেপে ধরল নিজের মুখে। তারপর ধপাস করে বসে পড়ল সোফায়। মৃদু শব্দে গোঙাচ্ছে, যেন ছোট্ট কোনো পশু কষ্ট পাচ্ছে ব্যথায়। অস্ত্রটা তুলে আরেক সোফায় ছুঁড়ে দিলাম, যেখানে মিশা সরওয়ারের পিস্তল পড়ে রয়েছে। আমার মাথা একটু ঘুরছে, পাও একটু একটু টলছে। একটা আধ ভাঙা চেয়ারের হাতলে বসে ওকে দেখছি। আদর করছে গ্যাসেটটাকে, আপন মনে বিড়বিড় করছে। এটা আমি ভাবলাম প্রেমের প্রমাণ। খুশি হতাম সাদিক মাহমুদ উপস্থিত থেকে এই মুহূর্তে ওকে দেখতে পেলে। সময় বয়ে চলেছে, আমি শুধু বসে আছি, অপেক্ষা করছি। এক সময় গোঙানির শব্দ থামল। এক ঢোক পানি খাও বলে ওকে এক গ্লাস পানি এনে দিলাম। দাঁড়ালো কাজল, হাতে ক্যাসেট, চোখের দৃষ্টি আগের থেকে কম বুনো। পানি আমার দরকার নেই। এক ঢোক। গ্লাসে বাড়ি খাচ্ছে দাঁত। একটা মাত্র ঢোক গিলে গ্লাসটা ফিরিয়ে দিল আমাকে। সত্যি সেই ফিল্মটাই তো? জিজ্ঞেস করলো খসখসে গলায়। সেটাই, তুমি আর সাদিক মাহমুদ। আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তুমি যদি এখন যাও, আমি আমার গোছগাছ শেষ করতে পারি। আবার সোফায় বসলো কাজল। এবার হেলান দিল চেরা একটা কুশানে। আমি ওকে ভালোবাসি। নিখুঁত একজন মানুষ। যখন থেকে আমি ওর কাজে যোগ দিয়েছি, তখন থেকে ওকে আমি ভালোবাসি। ওর জন্য আমি সব পারি। ওর জন্য আমি সব করেছি। আমার দিকে চোখ তুলল। আমি কিছু বলছি না। আপনি বুঝবেন না সত্যিকার ভালোবাসা বলতে কি বোঝায়। খুব কম মানুষই তা বোঝে। ত্যাগ করতে জানতে হয়, নিজের জান বাজি রাখতে হয়। মুখে হাত চেপে ধরল। আমি দেখা মাত্র ওর প্রেমে পড়ে যাই। তবে আমাকে ভালোবাসতে ওর সময় লেগেছে। ওর মতো চমৎকার পুরুষ হয় না। আমরা জানতাম নিজেদের ভালোবাসার কথা আমাদের গোপন রাখতে হবে, অথচ তারপর পরস্পরকে কাছে পাওয়ার জন্যে উন্মাদ হয়ে থাকতাম।
সঙ্গে একই অফিসে কাজ করা বিপজ্জনক হয়ে উঠল। চারিদিকে অনুসন্ধানী দৃষ্টি। কখন কে কি দেখে ফেলে এই ভয়ে সব সময় সিটকে থাকতে হতো। আবার কাছে না পেলেও অসুস্থ হয়ে পড়তাম। কাজেই আপনার কাছে কাজ করতে পাঠালো আমাকে। কিন্তু দুজনের দেখা তো হতেই হবে। হাজে বাজে সব জায়গা, সিনেমা হল, ট্যাক্সির ব্যাকসিট, তারপর বিস্ময় বিপণী। গলার স্বর নিস্তেজ হয়ে এলো। খুব সকাল সকাল যাই আর ভাবি আমরা কি চালাক, কিন্তু ওখানে যে ক্যামেরা লুকোনো আছে তা আমরা জানতাম না। অসহায় ভঙ্গিতে একটা কাঁধ উঁচু করল। আর কিছু হতো না, শুধু ওর ঠোঁটের স্পর্শ, ওর হাতের ছোঁয়া, ব্যাস এটুকুই। এসব শুনে আমি আরও অসুস্থ বোধ করছি। প্লিজ থামো বললাম ওকে। ফিল্মটা তো পেয়েছো, এবার প্লিজ যাও, আমার গোছগাছ করতে হবে। আমি আমি সব স্বীকার করতে চাইছি। আবার জ্বলন্ত দুটুকরো কয়লা হয়ে উঠল ওর চোখ। আপনি জানেন না কত কিছু স্বীকার করার আছে আমার। রাহাত যতন এলো আমার কাছে। মাহমুদের কাছে যাবার সাহস তার ছিল না। আমাকে ফিল্মের কথা বলল সে, দর হাঁকল 1 কোটি টাকা। খ্যাঁকানো হাসির সঙ্গে সে আমাকে বলল মাহমুদের সঙ্গে আমার সম্পর্ক মধুর। কজন মহিলার নাম বলল, যাদের কথা আপনাকে আমি বলেছি। ওগুলো পেয়েছি জহুর হোসেনের লেখা কম্পোজ করতে গিয়ে। বিস্ময় বিপণী সম্পর্কে জহুর হোসেন কিছুই জানেন না। আপনাকে মিথ্যে না বলে উপায় ছিল না আমার, তা না হলে আমি আপনার বিশ্বাস অর্জন করতাম কিভাবে? যত বেশি সম্ভব তথ্য দরকার ছিল আমার। জহুরের ওপর হামলা যতন সংক্রান্ত কোনো বিষয় ছিল না, ওটা স্রেফ ছিনতাইয়ের ঘটনা। আমি বুঝতে পারি আমার সাহায্য দরকার, তাই কাদেরুল কায়েসের কাছে যাই। মাহমুদ ছাড়া কায়েস শূন্য, সেটা কায়েস জানেনও। আমার আর মাহমুদের ব্যাপারটা একমাত্র কায়েসই জানেন। তিনি জানতেন ওই মেয়ে রুমানা যতনের ঘনিষ্ঠ। মেয়েটার বাসায় যান তিনি, তালা খুলে ভেতরে ঢোকেন, ব্লো আপটা খুঁজে পেয়ে নষ্ট করেন, যেমন নষ্ট করেছিলেন যতনের ফাইলও, যাতে ওটা আপনার হাতে না পড়ে। ওই ফাইলে যতনের অতীত জীবনের তথ্য ছিল। ব্ল্যাকমেল করার জন্য 7 বছরের জেল খেটেছিল সে। আমি ভয় পাচ্ছিলাম, এটা যদি আপনি জানতে পারেন তাহলে যতনকে ভয় দেখাবেন, আর সে হয়তো ঘাবড়ে গিয়ে আমার আর মাহমুদের ব্যাপারটা আপনাকে বলে ফেলবে। আঙুল দিয়ে কপাল টিপে ধরল। ব্লো আপ ধ্বংস করার পর ফিল্মটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম। ভেবে দেখলাম আমার একটা পিস্তল দরকার, যতনকে ভয় দেখিয়ে ফিল্মটা আদায় করার জন্য। আমার জানা ছিল আপনার কাছে পিস্তল আছে। একদিন আপনার পিছু নিয়ে বাড়িটা দেখলাম আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন, কিন্তু সামনের দরজায় তালা লাগালেন না। নিশ্চয় ভুলেই। ভেতরে ঢুকে পিস্তলটা নিয়ে এলাম। ওখান থেকে গেলাম যতনের বাড়িতে। আমার হুমকি শুনে হাসতে লাগলো লোকটা, তাই আমি তাকে গুলি করলাম। থেমে বিধ্বস্ত কামরার চারিদিকে চোখ বোলালো। মুখটা যেন কাঠের মুখোশ।
কাজটা স্রেফ পাগলামি হয়ে গেল, কারণ আমি ফিল্মটা পেলাম না। বুঝলাম পুলিশ হয়তো প্রমাণ করতে পারবে যতনকে আমিই খুন করেছি, আর তাতে ব্যাপারটার সঙ্গে মাহমুদও জড়িয়ে যাবে। কাজেই আমি সিদ্ধান্ত নিলাম যতনের খুনি হিসেবে আপনাকে ভাসানো হবে। আপনি আমার কেউ নন, কখনো ছিলেন না। আমার জানা ছিল আপনার মনে হয় আপনি আমার প্রেমে পড়েছেন। ওর চেহারা বিতৃষ্ণায় কুঁচকে উঠল। আমার কাছে ওটা ছিল কুৎসিত কৌতুক। নিজেকে মাহমুদের সঙ্গে তুলনা করুন, তাহলে বুঝতে পারবেন কেন। পরিস্থিতি দেখে মনে হলো ব্যাপারটা পানির মতো সহজ। কায়েসের লোক আপনাকে কখনো নিজেদের দৃষ্টির বাইরে যেতে দেয়নি। ওরা রেকর্ডারটা পেল, তা থেকে প্রমাণ করা সম্ভব হবে যতনকে খুন করার মোটিভ ছিল আপনার। ফিল্মটা আপনি পেলেন, সেটা আপনার কাছ থেকে কেড়ে নিল ওরা। তাতে দেখা যাচ্ছে আপনার স্ত্রী চুরি করছেন। আপনি কল্পনাও করতে পারবেন না কি অসহ্য কষ্টে ভুগেছি যখন জানতে পারলাম দ্বিতীয় আরেকটা ফিল্ম আছে। ওই পুলিশ ইন্সপেক্টর ডেঞ্জারাস। সিদ্ধান্ত নিলাম খুন করব আপনাকে। থামল, শিউরে উঠল, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। প্লিজ বোঝার চেষ্টা করুন যে তো সব কাণ্ড আমাকে পাগল বানিয়ে ছাড়ছিল। তুষারের প্রতিটি অ্যাপার্টমেন্টের ডুপ্লিকেট চাবি আছে আমার কাছে। রেকর্ডার, ফিল্ম আর পিস্তল নিয়ে এক রাতে আপনার এখানে এলাম। আপনি ঘুমোচ্ছিলেন। আমার প্ল্যান ছিল আপনাকে গুলি করব। টেপ সহ রেকর্ডার আর ফিল্ম আর পিস্তলটা রেখে যাব আপনার লাশের পাশে। আমি নিশ্চিত ছিলাম পুলিশ ভাববে আপনি আত্মহত্যা করেছেন। আপনার পাশে দাঁড়িয়েছিলাম, হাতের পিস্তল, মাথায় তাক করা। একটু একটু পানি খাবো? পানি দিলাম। অনেকক্ষণ ছিলাম ওভাবে, কিন্তু কি যেন আমাকে বাধা দিয়েছে। আমি চাইলেও ট্রিগার টানতে পারিনি। ফিরে গিয়ে টেপ আর ফিল্ম নষ্ট করে ফেলি। কায়েস আমাকে জানান আপনি রুমানার সঙ্গে দেখা করেছেন। আমি তার বাসায় যাই। হাতে হাত ব্যাগ আর কাঁধে ট্রাভেল ব্যাগ নিয়ে ফিরছিল। ভাবলাম ওই ওভারনাইট ব্যাগেই ফিল্মটা আছে। গুলি করলাম ওকে। মুখ বিকৃত হলো, যেন কষ্ট পাচ্ছে, কিন্তু কোনো ফিল্ম পেলাম না। পেলাম এখন ওর মুখ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ফোঁপাচ্ছে। আমার বিরুদ্ধে কৌতুকটা হলো। এত সব ঘটে গেল, অথচ মাহমুদ তার কিছুই জানে না। ও জানে না ওকে রক্ষার জন্য আমি কি করেছি, জানে না, কখনো জানবেও না। কাজলের কান্না বা স্বীকারোক্তি আমার ওপর এতটুকু প্রভাব ফেলেনি। আমি শুধু চাইছি চলে যাকো। তুমি যা করেছো ওসব নিয়ে বেঁচে থাকতে হবে তোমাকে। কিভাবে কি করবে সেটা ঠিক করবে তুমি। তোমাকে ভালোবাসা কুৎসিত কৌতুক মনে হয়েছে তোমার, সেজন্য আমি দুঃখিত।
এবার দয়া করে তুমি যাবে। কাঠ হয়ে গেল, ফোঁপানো থামালো। হ্যাঁ, অবশ্যই। টলতে টলতে সিধে হলো। আপনি কখনো বুঝবেন না। ক্যাসেটটা আরও শক্ত করে ধরল। ভালোবাসা কি আপনি তা জানেন না। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। গুড বাই কাজল। আমার দিকে হেঁটে আসছে, তারপর থমকালো। আমার একটা কাজ করে দেবেন সমীর ভাই? যদি পারি। হাতের ক্যাসেট আমার দিকে বাড়িয়ে দিল। এটা আপনি নষ্ট করে দেবেন প্লিজ? ওটা তোমার কাজ কাজল, প্লিজ আমার হয়ে কাজটা করে দিন। ঠিক আছে। ক্যাসেটটা নিয়ে পকেটে রাখলাম। আমাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে করিডোরে। থামলো একবার, ঘাড় ফিরিয়ে তাকালো। ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো সমীর ভাই। শুভেচ্ছা। কাজল চলে যাবার পর বিধ্বস্ত বাড়িতে 1 মিনিট ঘুরে বেড়ালাম। তারপর 2টো সুটকেসে নিজের জিনিসপত্র ভরলাম। একটা পিস্তল নিলাম হাতে, যেটা দিয়ে খুন করা হয়েছে যতন আর রুমানাকে। পেছনের ঝুল বারান্দায় বেরিয়ে লেক লক্ষ্য করে ছুঁড়লাম ওটা। ছলাৎ করে অস্পষ্ট একটা আওয়াজ ভেসে এলো। ছুঁড়লাম ক্যাসেটটাও। লেকের পানি ছলকে উঠতে দেখলাম। সুটকেস নিয়ে এলিভেটরে চড়লাম নিজের গাড়িতে। গাড়ি আমাকে নিয়ে গেল এয়ারপোর্টে। প্লেন টেক অফ করার 2 ঘন্টা আগে। পার্কিং লটে গাড়ি রেখে কফি শপে বসে কফি খেলাম। খিদে নেই। আর 1 কাপ কফি নিয়ে এক কোণে বসে আছি আর কাজলের কথা ভাবছি। আরও ভাবছি কত তাড়াতাড়ি এই শহর ছেড়ে দূরে চলে যাওয়া যায়। তারপর এক সময় আমার ফ্লাইট রেডি হলো। প্লেনে ওঠার জন্য হাঁটছি। চোখের সামনে বারবার ভেসে উঠছে বিস্ময় বিপণীর আইলের ওপর দাঁড়িয়ে রয়েছে কাজল আর সাদিক মাহমুদ। এই ছবিটা আমি জানি অনেক দিন আমাকে তাড়া করে বেড়াবে। চট্টগ্রামে পৌঁছে প্লেন থেকে নামলাম। সুটকেস 2টো সংগ্রহ করে লবি ধরে হাঁটছি। বাইরে বেরিয়ে ট্যাক্সি নেব। মিস্টার শান্ত সমীর? ঘাড় ফিরিয়ে তাকালাম লম্বা এক তরুণের দিকে। আমি রেজা রথি, দৈনিক চট্টলা রিপোর্টার। তার হাসি নিঃশব্দ হয়ে উঠল। বাতাসে গুজব ছিল এই প্লেনে আপনি থাকতে পারেন। মিস্টার সমীর, এটা কি সত্যি যে আপনি গণতদন্ত থেকে পদত্যাগ করেছেন? সত্যি। সাদিক মাহমুদের সঙ্গে কি আপনার মত পার্থক্য দেখা দিয়েছিল? না, আমি সিদ্ধান্তে এসেছি এডিটোরিয়াল চেয়ার আমার জন্যে নয় বলে আমি নিজের পথে হাঁটা ধরলাম। আপনার সেক্রেটারির জন্যে দুঃখিত। থামলাম। ভালো করে দেখছি তরুণকে। আমার সেক্রেটারি? মিস কাজল চৌধুরী, তিনি আপনার সেক্রেটারি ছিলেন, তাই না? হ্যাঁ। তার কি? 10 মিনিট আগে টিভি নিউজে দেখলাম হেঁটে একটা ট্রেনের তলায় চলে গেছেন। আমার কিচ্ছু হলো না। একদম কিছুই অনুভব করলাম না। এভাবেই তো ব্যাপারটা শেষ হবার কথা, তাই নাকি? দুঃসংবাদটা শোনার পর মিস্টার সাদিক মাহমুদ বলেছেন, পত্রিকার জন্য ভারী দুঃখজনক একটা ক্ষতি হয়ে গেল। আপনার কোনো মন্তব্য আছে মিস্টার সমীর? সবাইকেই একদিন মরতে হবে, এমনকি গোল্ডফিশকেও।
বলে বিদায় নিলাম তার কাছ থেকে। সে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। শেষ হল শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়ের অন্তিম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।